নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি আপনার ১ নম্বর শো জবাব চায় বাংলা নিয়ে। এবং আজ জবাব চায় বাংলাতে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্যাক্টস ক্লিয়ার যাকে বলা হয়, অর্থাৎ দুধ কা দুধ পানি কা পানি করা, সেই ফ্যাক্টস ক্লিয়ারের আরেকটা পর্ব নিয়ে আমি চলে এসেছি ময়ূখ রঞ্জন ঘোষ আপনার কাছে। গোটা বাংলা এই মুহূর্তে এই কথাগুলো, যে কথাগুলো আমি এখন বলবো সেই কথাগুলো শুনুক। এই ছোট্ট অনুরোধ আমার, প্রিয় বাংলা, আপনাদের বলছি, আপনারা হয়তো শুনে থাকবেন মাঝে মধ্যেই, আপনারা যখন বাজারে যাচ্ছেন, চায়ের দোকানে যাচ্ছেন, লাউডস্পিকারে মাইকে করে বিরোধীদের পথসভা থেকে, জনসভা থেকে এই আওয়াজ ভেসে আসছে, এবারের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, এবারের লড়াই সংবিধান যাতে বদলে না ফেলা যায় তার লড়াই, ইত্যাদি ইত্যাদি। এবারের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই নয়, কারণ সংবিধান মারা যাচ্ছে না। বিজেপি এলেই সংবিধান বদলে দেবে, বিজেপি এলেই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটা সরিয়ে দেবে, এই মুছে দেবে, ওই মুছে দেবে, ওই করে দেবে, এই করে দেবে, ইত্যাদি ইত্যাদি। আপনি হয়তো শুনেছেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসের এই জুজুটা দেখানো। বিজেপি এলেই, এই জুজুটায় বিজেপি এলেই নাকি আপনার ধর্মস্থানে যাওয়া বন্ধ করে দেবে, মাংসের দোকান বন্ধ করে দেবে, টুপি পরা বন্ধ করে দেবে, পায়জামা লুঙ্গি পরা নাকি বন্ধ করে দেবে, আরো কত কি বিজেপি এলে নাকি। এই সমস্ত কিছু জুজু দেখায় না আপনাদেরকে জনসভা, পথসভায় মাইকে করে। আসলে বিজেপি কিছু বদলাবে না, বদলাতে পারে কংগ্রেস। এর আগেও বদলেছে, এর আগেও সংবিধান বদলেছে কংগ্রেস। একটু শক্তি বৃদ্ধি হলেই দাঁত নখ বেরিয়ে পড়তে পারে যাদের, তার নাম বামফ্রন্ট। আগেও বই থেকে, সিনেমা, তসলিমা নাসরিন থেকে অনেককে ব্যান করেছে বামফ্রন্ট। তাই হয়তো আগে ভাগে এই সমস্ত কিছু বলা, তাই হয়তো ফিয়ার সাইকোসিস তৈরি করা। ভারতের প্রথম কমিউনিস্ট রাজ্য সরকারকে ফেলে দিয়ে কেরালায় রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কিন্তু কংগ্রেস। যারা আজ নরেন্দ্র মোদীকে ডিক্টেটর বলছেন, যারা আজ ডিক্টেটর রাজ, ভারত গেল ইত্যাদি ইত্যাদি বলে গেল রব তুলছেন, তাদের অতীতের দৈত্যগুলোকে একবার স্মরণ করিয়ে দেওয়াটা প্রয়োজন। স্যার, কংগ্রেস কি কি করেছে, কংগ্রেস কি কি করতে পারতো আর কি কি করেনি, কখন ধমকেছে, কখন ইমার্জেন্সি লাগু করেছে, কতবার প্রেসিডেন্টস রুল করেছে, এটা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। স্যার, আর কি কি করেছে কংগ্রেস দেখি। হিসেব করে দেখলে স্বাধীনতার পর থেকে প্রায় ৯০ বার কংগ্রেস গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে ফেলে দিয়ে প্রেসিডেন্টস রুল জারি করেছে। আর মণিপুর দেখুন ময়ূখ, আজ মণিপুর চিৎকার করে আস্তে আস্তে মিনমিন করে চোখে চোখ রেখে এই মণিপুর শব্দটা উচ্চারণ করছে এবং আবারও বলছে এই মণিপুরে সবচেয়ে বেশি সমস্যা যে সময়গুলোতে ছিল সেটা বিজেপি নয়, ইউপিএর সময়। আর মণিপুরে সবচেয়ে বেশি বার প্রেসিডেন্টস রুল জারি করা হয় ১০ বার, নরেন্দ্র মোদীর সরকার আসার অনেক আগে। নরেন্দ্র মোদী বলছেন যে বিরোধী দলগুলো দাবি করে, জনগণকে বিভ্রান্ত করে যে বিজেপি ক্ষমতায় থাকলে নাকি সংবিধান পরিবর্তন করবে, কিন্তু আসলে কংগ্রেসই তার শাসনকালে ৮০ বার সংবিধান সংশোধনী এনেছিল। এটা খাতায় কলমে এস্টাবলিশ হওয়া প্রয়োজন। লালু প্রসাদ যাদব থেকে রাহুল গান্ধী বারবার বলে যাচ্ছে ইন্ডি জোট ক্ষমতায় এলে সংবিধান পরিবর্তন করে মুসলিমদের কোটা দেবে। কাদের না, মুসলিমদের নাকি কোটা দেবে। এটা হয় নাকি? অন্যদিকে নরেন্দ্র মোদী এবং সে কারণেই বলছেন আমি বেঁচে থাকা পর্যন্ত কোনো ধর্ম ভিত্তিক সংরক্ষণ নয়, আর হবেই না বা কেন। আপনি বলুন না, সংবিধানে এইরকম ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার জায়গা আছে নাকি? এটা কি আমাদের সংবিধান স্বীকৃত? আজ রাতেই আমি যখন এই জবাব চায় বাংলা করছি, আমার প্রতিনিধি জানালো ঠিক তার ২ মিনিট আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এয়ার ইন্ডিয়া ওয়ানের যে বিমান, সেই বিমান কলকাতায় ল্যান্ড করে গেছে এবং সেই বিমান থেকে নরেন্দ্র মোদী আজ রাতে রাজভবনে যাবেন। রাজভবন থেকে কাল ৪টি জায়গায় প্রচার করবেন নরেন্দ্র মোদী। কিন্তু তার আগে রিপাবলিক বাংলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সবচেয়ে বিস্ফোরক সাক্ষাৎকারটি
অর্ণব গোস্বামীকে দিয়েছেন, রিপাবলিকে এসে বিরোধীদের মিথ্যাচার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। আবারও বলছি, চূর্ণ বিচূর্ণ, একে যেন বুলডোজার দিয়ে মিথ্যা কথার ঝুলি, মিথ্যা কথার সাত মহলা, এগুলো গুড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 400 আসন পেলেই সংবিধান বদলে ফেলবেন নরেন্দ্র মোদী। 400 আসন পেলেই সংখ্যালঘুদেরকে, মুসলিমদেরকে তাড়িয়ে দেবেন নরেন্দ্র মোদী। রিপাবলিকের নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি 400 পেলেও সংবিধান বদলাবে না। একদম ঠিক শুনেছেন, বিজেপি 400 পেলেও সংবিধান বদলাবে না। আরেকবার বলি, কেটে কেটে বলি, যাতে করে সিপিএম, যাতে করে তৃণমূল, যাতে করে কংগ্রেস তাদের কানে ঢোকে, বিজেপি 400 পেলেও সংবিধান বদলাবে না। উল্টে কংগ্রেসই ধর্মের ভিত্তিতে সংবিধান বদলাতে চায়, এটা রিপাবলিক বাংলায় এসে নরেন্দ্র মোদী বললেন। পাশাপাশি প্রশ্ন করলেন, কোন ভিত্তিতে সংখ্যালঘুরা ভয়ে আছে ভারতে? এই যে বারবার ডরে হুয়ে হে ইয়ে লোক, এই যে বারবার বলা হয় না সংখ্যালঘুরা নাকি ঠকঠক করে কাঁপছে, ভয় থাকছে ভারতে। কে বলেছে ভাই? একমাত্র ভারতে সংখ্যালঘুদের সংখ্যা বেড়েছে, হিন্দুদের সংখ্যা কমেছে। ঠিক শুনেছেন, সংখ্যালঘু ভারতে বেড়েছে, হিন্দুরা ভারতে কমেছে। এই সংখ্যা কমেছে। 2015 পর্যন্ত সংখ্যালঘুদের হার 43% বৃদ্ধি হয়েছে। তৃণমূল কংগ্রেস বামেরা বুঝে গেছে ওরা হারছে, বুঝে গেছে ধর্মের নামে বজ্জাতি করলে, ধর্মের নামে সুরসুরি দিলে বা ধর্মের নামে সুরসুরি না দিলে, সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কানি না দিলে ভোটে জেতা যাবে না। এবার মুসলিমদের জন্য সংরক্ষণও চাইছেন ইন্ডি জোটের পার্টনাররা। ভাবুন, এরা যদি হিন্দুদের জন্য সংরক্ষণ কেউ চাইতো, বলতো হিন্দু রাষ্ট্র হয়ে গেল রে, গেল। ভারতে হিন্দুদের জনসংখ্যা 8% কমেছে, সংখ্যালঘুরা জনসংখ্যায় বেড়েছে। এটা সত্যি। এই সত্যিগুলো লুকিয়ে জিততে পারবে তৃণমূলের নেতারা, বামেরা? আজ তার জবাব বাংলার মানুষ চায়, কিন্তু তার আগে 107 সেকেন্ডের মধ্যে এই প্রতিবেদন দেখুন এবং তারপর আসুন বিতর্ক করি। ये माइनॉरिटी के नाम का खेल खेलने के लिए खुद होकर के संविधान बदलना चाहते हैं, इसलिए ये चिल्लाहट शुरू की है। तो आपके कानों में वही आवाज आए और चोरी छुपे से पीछे वो करना। आप कह रहे हैं वो बदलना चाहते किस दिशा में? वो धर्म के आधार पर आरक्षण करना चाहते हैं और जो संविधान की आत्मा पर आखिरी कील होगा। লোকসভা ভোটের মধ্যেই ভয়ানক অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর দাবি, কোনো কালেই সংবিধানকে মর্যাদা দেয়নি কংগ্রেস। সংবিধান দিবস নিয়েও প্রবল আপত্তি রয়েছে হাত শিবিরের। संविधान का जहां तक सवाल है, मैं सदन में संविधान दिवस मनाने के लिए प्रस्ताव लेके आया। किसने विरोध किया? कांग्रेस पार्टी के स्वयं खड़गे जी ने खड़े होकर के भाषण किया कि संविधान दिवस की क्या जरूरत है, 26 जनवरी है ना भाई। অর্থাৎ মমতা সহ বিরোধীরা বারবার যে অভিযোগ তুলে বাজার গরম করার চেষ্টা করেন, সপাটে তা উড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কথায় কথায় সংখ্যালঘু তাস খেলা বিরোধীদের মুখের ওপরে জবাব দিয়েছেন তিনি। चाहे वो अफगानिस्तान हो, श्रीलंका हो, बांग्लादेश हो, पाकिस्तान हो, ये रिपोर्ट कह रहा है कि इन सब देशों में माइनॉरिटी की संख्या कम हुई है, जनसंख्या कम हुई है। अकेला इन सारे क्षेत्रों में हिंदुस्तान ऐसा है कि जहां माइनॉरिटी की संख्या बड़ी है। এদিকে সারা দেশে মোদি হাওয়া চললেও এখনো বিজেপিকে হারানোর দিবাস্বপ্ন দেখে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে বাংলা তো বলো, তোমার দিল্লি কি হবে, তোমার পাঞ্জাব কি হবে, তোমার রাজস্থান কি হবে, তোমার মধ্যপ্রদেশ কি হবে, তোমার উত্তরপ্রদেশ কি হবে, সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও, ওখানে তুমি রসগোল্লা পাবে। তো গভর্নমেন্টটা তুমি করবে কোত্থেকে? ইসবার 400 পার, আমি বলি ইসবার এপার ওপার, পগার পার। 2014-19 ভোটেও এমন ভবিষ্যৎবাণী করেছিলেন তৃণমূল নেত্রী। বাস্তবে কি হয়েছে তা দেখেছে সারা দেশ। আগের দুটি লোকসভা ভোটেই বিরোধীদের মুখে ছাই দিয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়ে কুর্সিতে বসেছেন মোদি।
অতীতের 2 ভোটের ফলকেও কি ছাপিয়ে যাবে এবার? পরাজয়ের আশঙ্কাতেই কি মিথ্যাচার করে চলেছে ইন্ডি জোট? তাই কি ধর্মের জিগির তুলে সুড়সুড়ি দেওয়ার মরিয়া চেষ্টা রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়দের? রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ছবি আমরা পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার কলকাতায় ল্যান্ড করলেন এবং তার কনভয় আমরা দেখতে পাচ্ছি, ক্যাভেলকেড, প্রধানমন্ত্রীর ক্যাভেলকেড দেখতে পাচ্ছেন আপনারা। বিমানবন্দরের যে ভিআইপি এনক্লেভ সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনভয়, এবং একেবারে সামনের গাড়িতে আমরা দেখতে পাচ্ছি কালো গাড়ি, যে ফরচুনার গাড়ি সাধারণত প্রধানমন্ত্রীর এসপিজি সিকিউরিটি প্রোটোকলে ব্যবহার করা হয়, সেই গাড়ি একদম শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এক ঝলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা দেখতে পাচ্ছি রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন। এই মুহূর্তে কলকাতা শহরের বিভিন্ন রাস্তায় কিছু সময়ের জন্য কিছু ট্রাফিক ডাইভারশন কলকাতা পুলিশের তরফ থেকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদম বিমানবন্দর থেকে একেবারে সোজা ইএম বাইপাস ধরে মা ফ্লাইওভার ধরে সোজা চলে যাবেন রাজভবনে। রাজভবনে আজকে রাত্রিবাস এবং কাল 4টি জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, একের পর এক সভা। কিন্তু তার আগে কলকাতায় আসার আগে রিপাবলিক বাংলায়, রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন তার কাটা ছেঁড়া করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া এই মুহূর্তে শুরু হলো। যারা এখানে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিই। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নারায়ণ চক্রবর্তী, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী, রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা, রয়েছেন নির্মাল্য মুখার্জি সাংবাদিক, রয়েছেন সুকন্যা ভট্টাচার্য আইনজীবী, রয়েছেন প্রাক্তন রাজ্যপাল এবং গবেষক লেখক তথাগত রায়, এবং চন্দ্রচূড় ঘোষ, গবেষক এবং রাজনৈতিক লেখক আমাদের সঙ্গে রয়েছেন। আমি একেবারে শুরুতে তথাগত বাবু আপনার কাছে যেতে চাই এবং খুব অল্প সময়ের জন্য আপনাকে বিরক্ত করছি। আমি প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্ণব গোস্বামীর যে কথোপকথন, তার মধ্যে থেকে একটা বড় পার্ট প্রধানমন্ত্রী এটা মানে চায়ের দোকান থেকে শুরু করে সিপিআই এর পথসভা, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা বা হাস হাস ক্যাম্পেন, যেটা একটা নির্দিষ্ট মার্কেটিং বা একটি কৌশলী সংস্থাকে তৃণমূল দিয়েছে, তাদের তরফ থেকে আমরা দেখি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন যে তাত্ত্বিক নেতা তাদের ফেসবুক ইউটিউবে হায় 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 400 পেলেই আমাদের সংবিধান বদলে দেবে বিজেপি, আমাদের দেশটা উচ্ছন্নে যাবে, এবারের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই ইত্যাদি ইত্যাদি বলে। তথাগত বাবু একদম ফ্যাক্টস ক্লিয়ার করার মতন প্রধানমন্ত্রী বললেন 400টা পেলেও, 400টার কম পেলে ছেড়ে দিন, কিন্তু 400টা পেলেও ভারতের সংবিধান চেঞ্জ করা হবে না। কিন্তু কংগ্রেস যে লাগাতার সংবিধান চেঞ্জ করেছে সেটা নিয়ে তারা চুপ কেন? এবং কংগ্রেস মারাত্মক খেলা নাকি খেলছে ধর্মের ভিত্তিতে, যেটা আমরা দেখেছি একাধিক বাইট, মুসলিমদেরকে রিজার্ভেশন দেওয়ার মতন জায়গা সংবিধান বদলে নাকি ইন্ডি জোট আনবে যদি ইন্ডি জোট ক্ষমতায় আসে। এটা নিয়ে কি বলবেন আপনি? এরকম প্রচেষ্টা কংগ্রেসের তরফে নতুন কিছু নয়। সেই 50-এর দশকে যখন হিন্দু কোড বিল প্রণয়ন হলো হিন্দু ব্যক্তিগত আইনকে বদলাবার জন্য, তখন সবাই বলেছিলেন তাহলে এবার মুসলিম কোড বিল হোক, কিন্তু কংগ্রেস নেহরুর নেতৃত্বে সেটা করেননি, না মুসলিম কোড বিল করা যাবে না। তারপরে পরবর্তীকালে আমরা বিভিন্ন সময় দেখেছি এই ধরনের অত্যন্ত নির্লজ্জ তোষণ চলেছে। এমনকি অল্প কিছুদিন আগে মনমোহন সিং একবার ঘোষণা করেছিলেন যে দেশের যে সম্পদ আছে সেই সম্পদের ওপর নাকি সংখ্যালঘুদের, অর্থাৎ পড়ুন মুসলমানদের, সংখ্যালঘু তো মুসলমানদের নাকি প্রথম অধিকার, অর্থাৎ দেশের 80% যে হিন্দু আছে তাদের কোনো অধিকার নেই, তারা পরে বুঝে নেবে, সংখ্যালঘুদের হচ্ছে প্রথম অধিকার। মনমোহন সিং তো বোকা লোক নন এবং মনমোহন সিং একটা মেঠো রাজনীতিকও নন, তিনি খুব বুঝে শুনে এবং 10 নম্বর জনপথের আদেশে এরকম একটা অদ্ভুত উক্তি করেছিলেন। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কর্ণাটকে ওবিসি আদার ব্যাকওয়ার্ড কাস্টের এর মধ্যে তালিকার মধ্যে মুসলিমদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গে তো অনেক দিন আগেই ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং সেইভাবে মুসলিম তোষণ যেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে শুধু সমাজকে বিভাজন করবার চেষ্টা। ব্যাপার হলো যে চোরের মায়ের বড় গলা যে প্রবাদ বাংলায় আছে সেটাকে সত্য প্রমাণ করেছে কংগ্রেস,
কারণ যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের বিভাজন 1947 সালে পাকিস্তান মেনে নিয়ে কংগ্রেস করেছিল, সেই পরম্পরা তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এইরকম নির্লজ্জ মুসলমান তোষণের মধ্যে দিয়ে। কিন্তু তার পাশাপাশি তথাগত বাবু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিপাবলিকে এটাও বলেছেন যে ভারতে এই ন্যারেটিভটা নিয়েও আমার কিছু বক্তব্য আছে। অর্ণব, আমি একবার শুনিয়ে দিই যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্ণব গোস্বামীকে দেওয়া সাক্ষাৎকারে রিলিজিয়ন এবং পলিটিক্স নিয়ে এই অংশটায় ঠিক কি বলেছিলেন তথাগত বাবু এবং বাকিরাও শুনি এবং আমরাও শুনে তারপর আপনার কাছে আসি। प्रधानमंत्री जी, आपकी इकोनॉमिक एडवाइजरी काउंसिल ने एक रिपोर्ट दी है, मुझे बहुत इंटरेस्टिंग लगी, जिसके कहा गया कि पूरे दक्षिण एशिया में सबसे ज़्यादा मेजॉरिटी के पॉपुलेशन कम हुई है भारत में 7.8% से, यानी कि हर दशक में 1% हिंदू पॉपुलेशन कम हुई है। चाहे वो अफगानिस्तान हो, श्रीलंका हो, बांग्लादेश हो, पाकिस्तान हो, ये रिपोर्ट कह रहा है कि इन सब देशों में माइनॉरिटी की संख्या कम हुई है, जनसंख्या कम हुई है। अकेला इन सारे क्षेत्रों में हिंदुस्तान ऐसा है कि जहां माइनॉरिटी की संख्या बढ़ी है। 1950 से 2015 के बीच हिंदुओं की संख्या 7.8%, करीब 8% कम हुई है, जबकि माइनॉरिटी की 43% बढ़ी है। मैं इसके मायने नहीं निकाल रहा हूं, लेकिन जो परसेप्शन क्रिएट किया जा रहा है वो पूरी तरह गलत है, वो सिद्ध हो रहा है। भारत सर्वजन हिताय सर्वजन सुखाय वसुधैव कुटुंबकम की भावना को लेकर चलने वाला देश है, जिसने दुनिया में, हम समृद्ध देश थे तब भी, कभी भी दुनिया में किसी का लूटा नहीं है। तो नंबर ऑफ हिंदू कम होना वो मुद्दा नहीं है जी। एक महान कल्चर जो सर्वसमावेशक है, जो एक प्रकार से भविष्य में दुनिया को संतुलित रखने का कैटलिक एजेंट बन सकता है जी, क्योंकि वो किसी का दुश्मन नहीं है। अगर वो कम हो जाएगा, वो एकदम माइक्रो माइनॉरिटी हो जाएगा, तो वो इन्फ्लुएंस ही नहीं कर पाएगा। अगर वो इन्फ्लुएंस नहीं कर पाएगा तो दुनिया का नुकसान होगा। ভারতে 8% কমেছে হিন্দুদের জনসংখ্যা। পূর্ণাঙ্গ সাক্ষাৎকার নরেন্দ্র মোদী এবং অর্ণব গোস্বামীর রাত 9টায় পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখুন। কিন্তু তথাগত বাবু, এটাও তো একটা দিক, মানে মুসলিমরা ভয়ে আছে, সংখ্যালঘুরা ভয়ে আছে, কিন্তু সবচেয়ে বেশি হিন্দুদের জনসংখ্যা তো ভারতে কমেছে 8%। তথাগত বাবু, ভয়ে আছে মুসলিমরা কে বলেছে? বিরোধীরা বলছে। আমরা যারা কলকাতায় বাস করি, হয়ে মুসলমান বলে একটা বড় বই বেরিয়ে গেছে, বা মেটেবুরুজে যাই, হ্যাঁ বলুন না, আমি বলছি যে আমরা যারা কলকাতায় বাস করি, আমরা যদি কখনো রাজাবাজার বা মেটেবুরুজে যাই, আমরা হিন্দুরা, তাহলে কে ভয় পাবে? এই যেখানে যারা এই প্রতিবেদন দেখছেন তোমার, এবং যারা এই কলকাতায় থাকেন, যারা রাজাবাজার মেটেবুরুজ এসব পাড়া চেনেন, তারা জানেন কে ভয় পাবে। মুসলিমরা আদৌ ভয়ে নেই, ভয়ে আছে হিন্দুরা, ভয়ে আছে হিন্দুরা। তার কারণ এই ভারতে বা বিশেষ করে পশ্চিমবঙ্গে একের পর এক এমনভাবে দাঙ্গা হয়েছে। এই ইদানিংকার মধ্যে সেই কালিয়াচকের দাঙ্গা, তারপর নৈহাটির কাছে হাজিনগরের দাঙ্গা, 2010 সালে দেগঙ্গায় যে দাঙ্গা লাগিয়েছিল বসিরহাটের বর্তমান প্রার্থী, তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম, এগুলো তো মানুষের মনে দগদগে হয়ে আছে। এই জিনিসগুলো তো মনে রাখা দরকার, এগুলো তো ভুলে গেলে চলবে না। অতএব হিন্দুর সংখ্যা যে কমে যাচ্ছে, এটাতে কিন্তু আমি উৎফুল্ল হতে পারছি না। আমি এমন কথা বলতে পারছি না যে এতে আমাদের উদারতা প্রকাশ পায়। যখন মুসলিমের সংখ্যা খুব বেড়ে গিয়েছিল, খুব বেশি বাড়েনি, 25% হয়েছিল,
তখন তারা পাকিস্তান দাবি করে সেই পাকিস্তান কেড়ে নিয়েছিল এবং সেই পাকিস্তান থেকে সমস্ত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কুকুরের মতন তাড়ানো হয়েছিল। এসব তো আমার নিজের জীবদ্দশার মধ্যে দেখা। অতএব আমাদের কোনো উৎফুল্ল হবার কারণ নেই। প্রধানমন্ত্রীর মতোই বলেছেন যে ভারত একটা বসুধৈব কুটুম্বকম মন্ত্র নিয়ে চলে, কিন্তু ভারত যে আজকে সর্বধর্ম সমভাব এই চিন্তাটাকে পাথেয় করে লড়তে পারছে, তার মূল কারণ হচ্ছে ভারত হিন্দু প্রধান দেশ। এই ভারতেই, এই বাংলাতেই একজন মহামনীষী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যত মত তত পথ। এই কথাটা আমরা অন্য কোনো ধর্মাবলম্বীর মুখে শুনেছি কখনো? কখনো শুনিনি। এটা হচ্ছে বাস্তব, এইটা হচ্ছে সত্যতা। এটা ঢাকা দেবার জন্য এসব অদ্ভুত অদ্ভুত ন্যারেটিভ তৈরি হয়। একদম। অনেক ধন্যবাদ তথাগত বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আমি বাকিদের কাছেও যাব, কিন্তু একবার আমি সৈকত গিরি এবং সুকন্যাদির কাছে যাবো। সৈকত গিরি, এই ন্যারেটিভটা কেন? ভোটে লড়াই করছো, ভোটে যেত, নম্বর পাও, ফার্স্ট বয় হয়ে পার্লামেন্টে যাও, এই বিজেপি সব বদলে দেবে, বিজেপি দেখো সংখ্যালঘুদেরকে বের করে দেবে, 400 পেলেই সংবিধান বদলে দেবে। আরে তোমাদের জোট সঙ্গীরা 80 বার সংবিধানের অ্যামেন্ডমেন্টস বদলেছে। এই সব সুন্দর সুন্দর কথাগুলো শুনতে এই সময় 8টার প্রাইম হতে এটা ভালো লাগছিল। এখন আমাদের কথাগুলো তো ভালো লাগবে না। দাঙ্গার কথা হবে, রাজাবাজারের কথা হবে। ভোট চলছে তো, বিজেপির 2 কোটি বেকার, পেট্রোল ডিজেল মায়ের ভোগে, রান্নার গ্যাস মায়ের ভোগে, চাকরি কর্মসংস্থানে কোনো ইস্যু থাকবে না। এগুলো তো পিছিয়ে গেছে। এখন তো তোমরা বারবার বলছো এবারের লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, এবারের লড়াই। আমরা বলছি নাকি? বিজেপি তো বলছে, বিজেপি বলছে সংবিধান বাঁচানোর লড়াই। বিজেপি বলেনি নির্বাচন, বিজেপি তো বলছে সংবিধান সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত হয়েছে কংগ্রেসের সময়, ইমার্জেন্সি থেকে শুরু করে তাদের হাত ধরেছো তোমরা। ধর্মনিরপেক্ষতার শব্দটাও সংবিধান থেকে উঠিয়ে দেবো, এটা কে বলছে? হিন্দু রাষ্ট্র ঘোষণার কথা কে বলছে? হায়দ্রাবাদে বিজেপির প্রার্থী হাতে সংবিধান নিয়ে উপরে লেখা হিন্দু রাষ্ট্র। আমাদের দেশ কি হিন্দু রাষ্ট্র? আমাদের দেশ কি হিন্দু রাষ্ট্র? সংবিধানে কি হিন্দু রাষ্ট্র লেখা আছে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই কথা বলছেন। আমি কি বলছি, আপনার বিজেপির ক্যান্ডিডেট সংবিধানের মাথার উপরে হিন্দু রাষ্ট্র লিখছে। না তুমি ধর্মনিরপেক্ষতাকে বাদ। আচ্ছা, দুটো জিনিস। না প্রথমত এই যে সেকুলার বা এই শব্দগুলো, এগুলো তো প্রথম থেকে ছিল না। হ্যাঁ, তার জন্য 400 ভালো ইয়ে করো। 400টা তো হবেই না। ওই যে প্রধানমন্ত্রীর ইন্টারভিউটা আপনি দেখালেন, বাংলাদেশ, আফগানিস্তান, আমরা 400টা ভালো করে আরেকবার না আমি শুনেছি, ভালো করে শুনেছি, 400টা একদম ভালো করে শুনেছি। আমরা সংবিধান বদলে দেব না, এটা কে বলছে সংবিধান বদলে দেওয়ার কথা? আমি আপনাকে একটা কথা, আরেকটা হচ্ছে মুসলিমদেরকে, এই যে তোমরা বারবার ভয় দেখাও, দেখো মুসলিমদের সবাই বের করে দেবে, তৃণমূল মানে হাতে হাত ধরে, আমি জানি না কারা এখন আছে, তৃণমূলের ভাষা তোমাদের ভাষা হয়ে গেছে। আমি দুটো লাইন শুধু বলে নিই। এক, প্রধানমন্ত্রী একদম কারেক্টলি ধরেছেন, আফগানিস্তান, ভুটান, বাংলাদেশ এইসব একটু মাথায় রাখতে হবে, কারণ ওই সব জায়গা থেকে সিট জিতলে তবেই 400 হবে। ভারতবর্ষ থেকে 400 সিট বিজেপি পাবে না। 1, 2, তৃণমূল ইন্ডি জোটের পার্ট নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট আপনারা চালান, দেখান একবার। না আমি এইটাও চালাবো, এইটাও বলবো, ধর্মনিরপেক্ষ শব্দটা তো আম্বেদকরের যে কনস্টিটিউশন সেখানে ছিল না, সেটা কেন বদলানো হয়েছে? না আপনি এজেন্ডাকে যদি একটা থেকে কুইক জাম্প করতে চান, আমার দেশের প্রথম সংবিধান যেটা ছিল ইন্দিরা গান্ধী, তোমাদের জোট সঙ্গীদের একেবারে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, আমাদের চলে যাব। আপনারা যে রিপাবলিকান প্যাকেজে বারবার দেখাচ্ছেন তৃণমূল কংগ্রেস ইন্ডি জোটের পার্ট, লাস্ট 3 মাসে তৃণমূল কংগ্রেস কোন ইন্ডিয়া জোটের বৈঠকে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কংগ্রেস 40টার বেশি আসন পাবে না। লালু প্রসাদ যাদব ইন্ডি জোটের পার্ট তো লালু প্রসাদ যাদবের বাইক চালাবো, যেখানে লালু প্রসাদ যাদব বলছেন আমরা ক্ষমতায় এলে মুসলিমদের জন্য সংরক্ষণ দেব। না না, লালু প্রসাদ, আচ্ছা ঠিক আছে তৃণমূল কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটের পার্ট করতে হবে। লালু প্রসাদ যাদব, না লালু প্রসাদ যাদবকে বলো, লালু প্রসাদ যাদব বলছেন সংরক্ষণ করবে। বাঁচানো সব দায় বিজেপি নিয়ে নিয়েছে, রিপাবলিকও নিয়ে নেবে। মুসলিমদেরকে বাঁচাচ্ছে কেন রিপাবলিক? আমি বুঝতে পারছি না। তুমি লালু প্রসাদ যাদবের নাম তো শুনেছো, লালু প্রসাদ যাদবের কথাটা বলো, রাহুল গান্ধীর কথাটা বলো। রাহুল গান্ধীদের সাথে তো তোমাদের সিপিআইএম নেতাদের লালু যাদবের একটা বিপ্লবী রাহুল গান্ধীর কথা বলো, কমরেড রাহুল গান্ধীর কথা বলো। বলছি রাহুল গান্ধী, লালু যাদব, বাম নেতাদের একটা, তাহলে এটা ঠিক বলছে না ভুল বলছে? তারা তো গোপন বিজেপির আন্ডারস্ট্যান্ডিং নেই। আরে ওপেনলি এটা বলা যায়, মমতা তো বলে দিয়েছে এটা আমার ভোট, দাদার ভোট। বেশ, তাই তৃণমূলকে ইন্ডি জোটের সঙ্গে গুলিয়ে দিয়ে বাইনারি করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তৃণমূল বিজেপি একদিকে, ইন্ডিয়া জোট আরেকদিকে। বেশ, আমি বাংলার রাজনীতিতে আমি একবার বাকিদের থেকে প্রতিক্রিয়াগুলো নিয়ে নিই। আমি নারায়ণ চক্রবর্তীর কাছে যাব, সন্ময়দার, নির্মলদার কাছে যাব এবং অবশ্যই চন্দ্রচূড়দার কাছে যাব। নির্মলদা, আপনার কাছে আমার খুব বেসিক একটা প্রশ্ন, তারপরে আমি নারায়ণদার কাছে যাব। এটা কি হতে পারে, মানে সংবিধান বদলে যাচ্ছে এই ন্যারেটিভটা, এটা খুব ভয়ঙ্কর ন্যারেটিভ। কাল যদি আমাকেও বলা হয়, কারণ কি আমাদের কাছে একটা
সবচেয়ে পবিত্র জিনিস বোধহয় সত্যি সংবিধান, দেশের সংবিধান। সেই সংবিধান কেউ বদলে দিতে চাইছে, বলছে বারবার সৈকতগিরি এবং সুকন্যাদিরা বলছে, এটা তো একটা এফেক্ট পড়বে। আর সেকেন্ড পার্ট, বলছি না গুজরাটে বিজেপি নেতা সংবিধান পুড়িয়ে দিচ্ছে, মাইকে সকাল রাত ধরে তোমরা বলে যাচ্ছ এবারে সংবিধান বাঁচানোর লড়াই। কানাইয়া কুমার সৈকতদের প্রাক্তন বিপ্লবী নেতা সংবিধান হাতে নিয়ে নমিনেশন দিয়েছে, হিন্দু রাষ্ট্র নিয়ে না। তাহলে সংবিধান আরে হিন্দু রাষ্ট্র হাতে নিয়ে কি করে দেবে? হিন্দু রাষ্ট্র তো বুকে থাকবে, হিন্দু রাষ্ট্র তো হৃদয়তে থাকবে, রাম রাজ্য তো হৃদয়তে থাকবে। সংবিধান বাঁচাতে সেই আম্বেদকরের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটাই ছিল না, সেই শব্দটা তোমরা জোর করে আবার ঢুকিয়ে দিয়েছো। 2024 হচ্ছে, আমরা ঢুকাইনি। আচ্ছা, নির্মলদা সরকার, কংগ্রেসের সরকার ধর্মনিরপেক্ষতার শব্দটা ঢোকানোর সবচেয়ে সর্বপ্রথম কেরালাতে সর্বপ্রথম প্রেসিডেন্টস রুলটা এই কংগ্রেসই এনফোর্স করেছে। এখন মোয়ে হয়ে গেছে। বেশ, নির্মলদা। না দেখুন, একটু জিনিসটা বুঝতে হবে। 106টা অ্যামেন্ডমেন্ট হয়েছে 76 বছরে। 106খানা অ্যামেন্ডমেন্টের মধ্যে 84টা কংগ্রেস রেজিমে হয়েছে, আর 22টা হয়েছে এনডিএ রেজিমে, NDA 1 অ্যান্ড NDA 2। তার মধ্যে নরেন্দ্র মোদী রেজিমে 8টা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেখানে কোথাও সংবিধান পাল্টায়নি। এটা নাম্বার 1। সুতরাং এই যে ধারণাগুলো তৈরি হচ্ছে, আমার মনে হয় এই ধারণাগুলো একটা পার্ট অফ ডিভিসিভ পলিটিক্স, মানে বিভেদপন্থী পলিটিক্স, যেটা অপোজিশন ইউজ করছে। আজকে যদি বিজেপি অপোজিশনে থাকতো হয়তো একই টেকনিক ইউজ করতো, পূর্বে তারা করেওছে হয়তো কংগ্রেসকে কাউন্টার করার জন্য। কিন্তু একটা ধরুন আজকে অরবিন্দ কেজরিওয়াল, আমি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। অরবিন্দ কেজরিওয়াল দেখুন ডিভিসিভ পলিটিক্স, উনি বেরিয়েছেন, জেল থেকে বেরিয়েছেন, ক্যাম্পেন করছেন। কি বলছেন? নরেন্দ্র মোদী 75 হয়ে যাচ্ছে, সুতরাং এবার অমিত শাহ হয়ে যাবে। ওখানে একটা ডিভিসিভ অন্য পার্টি নিয়ে। পাশাপাশি কি বলছেন? যোগী আদিত্যনাথকে সরিয়ে দেবে নরেন্দ্র মোদী যেমনি ক্ষমতায় আসবে। এগুলো সবই পার্ট অফ ডিভিসিভ পলিটিক্স। একই রকমভাবে কংগ্রেস যেভাবে ডিক্লাইন করেছে, আমি আগের দিনেও আপনাকে বলেছি, গত 10 বছরে কংগ্রেস 90% ইলেকশন হেরে গেছে। কংগ্রেস যে ন্যায়পত্র তৈরি করেছে সেখানে রিলিজিয়াস মাইনরিটি, লিঙ্গুইস্টিক মাইনরিটির কথা বলেছে। আমার সঙ্গে সবার অনেকের ডিফারেন্স আছে, আমি নরেন্দ্র মোদীর সঙ্গেও এখানে ডিফার করি। মাইনরিটি কথাটা মুসলিমদের ক্ষেত্রে আমি ব্যবহার করি না, আমি সবসময় বলি ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট মেজরিটি। এই কথাটা কিভাবে জাস্টিফাইড হয়? ওই যে বসুধৈব কুটুম্বকম, তাহলে আপনি বলছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু সম্প্রদায়। আমি ওটাকে সংখ্যাগুরু হিসেবে দেখি, কারণ মাইনরিটি যখনই আপনি দেখবেন তখনই এই ডিভিসিভ পলিটিক্সের ব্যাপারটা এসে যাবে। সুতরাং আমি ওটাকে এটা আমার ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে। আমি কোনো দিন মুসলিমদেরকে মাইনরিটি হিসেবে দেখিনি এবং ভবিষ্যতেও দেখব না, এটাই আমার রাজনৈতিক শিক্ষা। আমি সবসময় সেকেন্ড লার্জেস্ট মেজরিটি হিসেবে দেখি, যাতে ওরা আমাদের সঙ্গে, ওরা ভারতবর্ষ থেকে আলাদা কিছু নয়। যে কথাটা নরেন্দ্র মোদী বহুবার বলার চেষ্টা করছেন, এগুলো আমাদের উপনিষদে লেখা আছে। বসুধৈব কুটুম্বকম থেকে আরম্ভ করে সমস্ত কিছু, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, এইগুলো কি করা হচ্ছে? যেটা করা হয় সেটা হচ্ছে ইন্টেলেকচুয়ালদের নিজেদের সুবিধার্থে তারা ওটগুলোকে জাক্সটাপোজ করে কি করে? হিন্দু টার্ম হিসেবে ইউজ করে, এবং হিন্দু টার্মটাকে তখন ওরা রিলিজিয়ন হিসেবে ইউজ করে। হিন্দু কথাটা, হিন্দুত্ব, হিন্দু ধর্ম, হিন্দুইজম 4টে ভাগ আছে। এই 4টে ভাগের একটা ইন্টারচেঞ্জেবিলিটি করে। হিন্দু হচ্ছে একটা রেস, হিন্দুত্ব হচ্ছে হিন্দুনেস, ল্যান্ড, হিন্দু ধর্ম ইজ রিলিজিয়ন, রাইচুয়ালস, এইগুলো বলা হয়, আর হিন্দুইজম ইজ ফিলসফি। কিন্তু ডিভিসিভ পলিটিক্স, যেটা বিভেদপন্থী যেটা রাজনীতি, এই রাজনীতিটা সমস্ত অপোজিশন, স্পেশালি কংগ্রেস এখন যেখানে পড়ে আছে, ধরুন বিজেপি স্ট্রাইক রেট ইজ অলমোস্ট 92%। এই 92% যেখানে স্ট্রাইক রেট বিজেপির রয়েছে কংগ্রেসের অ্যাগেনস্টে, 192টা আসনে লড়ে 175টা আসনে তারা হেরে যায় বিজেপির সঙ্গে, মাত্র 16টা আসন। এবং সুতরাং যে কারণে এটা একেবারেই অবাক্যান্য নয় যে তারা ন্যায়পত্রে রিলিজিয়াস মাইনরিটি, লিঙ্গুইস্টিক মাইনরিটি এই কথাগুলো ব্যবহার করছে, খুব কনসিয়াসলি ব্যবহার করছে। তার কারণ এই কার্ডটা খেললে কি হয়? এই অ্যাকুমুলেশনটা, অ্যাপ্রোপ্রিয়েশনটা
অনেক ইজি হয়ে যায়। না, কিন্তু সেটাও তো খারাপ না নারায়ণ সেটা বাবু, খুবই এই সংখ্যালঘু ভোট প্রচন্ড ব্যাংক, রকম খারাপ। সংখ্যালঘু ভোট ব্যাংক এবং কংগ্রেস তো প্রকাশ্যে ঘোষণা করছে যে একটা বিশেষ ধর্মকে, আবার বলছে, একটা বিশেষ ধর্মকে সংরক্ষণ দেওয়া হবে, একটি বিশেষ ধর্মের মানুষকে সম্পদ বিলিয়ে দেওয়া হবে। এটা তো কংগ্রেস বলছে, এবং কংগ্রেস এটা বলছে যখন কংগ্রেসের অনেক নেতা মিছিল করছে সিপিআইএম এর নেতাদের সাথে, দায় তো সিপিআইএম সিপিআই এদেরও নিতে হবে। দেখুন, মানে প্রথমত এটা বলা যায়, প্রথমত এটা বলা যায় না, কিন্তু তোমাকে দেখতে হবে যে যখন মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ তারা আলাদা দেশ চেয়েছিল মুসলিমদের জন্য, এবং সেখানে কিন্তু যেটা লিখিতভাবেও তারা জানিয়েছিল যে মুসলিমস আর সাচ আ রিলিজিয়ান দ্যাট দে ক্যানট স্টে উইথ হিন্দুজ সোশিয়ালি, ইকোনমিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যালি, এবং তাকে অ্যাকসেপ্ট করেছিল তখনকার কমিউনিস্ট পার্টি। এবং কমিউনিস্ট পার্টির সেই 1946-এর জুলাইয়ে ওরা মর্নিং নিউজের আমার কাছে 1 জুলাই থেকে 31 জুলাই অবধি সমস্ত রিপোর্টগুলো আছে, যেখানে কমিউনিস্ট পার্টি বারবার এখানকার ডাইরেক্ট অ্যাকশন ডেকে সমর্থন করেছিল, এবং কমিউনিস্ট পার্টি একটা কথাই বলতো, ফার্স্ট পাকিস্তান উইল গেট ইন্ডিপেন্ডেন্স দেন ইন্ডিয়া। তারপরে 1900 কোথায় বলেছিল একটু বলবেন, এটা ফার্স্ট পাকিস্তান, এই কোটেশনটা কোথায় বলেছিল? আপনাকে একটা জিনিস আমি জানি ডিসকাস করবেন, আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, সিপিএম এর যে আছে আপনার দাঁড়ান, সিপিএম এর আপনারা একটু কম জানেন তো, অনেক বয়সটা কম। গঙ্গাধর অধিকারীর নাম শুনেছেন আপনি? গঙ্গাধর অধিকারী আপনাদের সিপিআই এর জেনারেল সেক্রেটারি ছিল। গঙ্গাধর অধিকারী থিসিসটা পড়ে দেখবেন, ওটা সিপিএম এর কাছে প্রিজার্ভ করা আছে। 1 নম্বর, ওনাকে একটু হেল্প করে দিই, সেটা হচ্ছে হয়তো ওনার মনে নেই, গঙ্গাধর অধিকারীর লেখাটার নাম হচ্ছে পাকিস্তান ইজ আ রিয়ালিটি। পাকিস্তান ইজ আ রিয়ালিটি, এবং এই লেখাটার ওপরেই দাঁড়িয়ে সব জিনিসটা প্রেমিসটা দাঁড়ায়। প্রথমে ওটা দাঁড়ায় না, এটা কোথাও লেখা নেই। আমি সে কথা বলছি না, আপনি যে ইনফরমেশনটা চাইছিলেন আমি ওকে হেল্প যে করে কোডটা দিলাম। ব্যবহার করেছেন সেই কোডের বাংলা মানে অন্য দাঁড়ায়। পাকিস্তান সেই কোডের বাংলা মানেটাই আমি বলতে চাইছি। বাংলা মানেটা আপনি বলতে পারেন, এটা কমিউনিস্ট পার্টি বলে। আপনারা তো জ্যোতি বসুর সঙ্গে মিনিস্ট্রিতে ছিলেন 1946 সালে। জ্যোতি বসু না, সুরাবতী কেন বাদ দেব, কেন বাদ দেব? এখনো আপনারা যেটা করছেন, আপনারা বলতে দেবেন না, আসলে আপনারা বলতে দেবেন না, কারণ তত ভোট কমবে বিজেপি। সৈকত বাবু, আমি আপনাকে একটা কথা বলবো, কাটুয়া দাঁড়ান, শুনুন, আমি আপনাকে একটা কথা বলবো, আপনি শুনুন, আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে যে কমিউনিস্ট পার্টি। আমি আপনাকে বলছি, আপনি আরএসএস এর কথা বারবার বলছেন তো, আপনি কে আর মালকানির নাম নিশ্চয়ই শুনেছেন, খুব নামকরা আইডিওলগ। তার বক্তব্য একদম পরিষ্কার লিখিত আছে যে পাকিস্তান রেজলিউশন যদি না হতো আরএসএস এর অস্তিত্বটাই থাকতো না। কিন্তু এটা বলছেন না, আরেকটা জিনিস এটা বলছেন না কেন? আমাকে বলতে দেন, নারায়ণ বাবু বলুন। আচ্ছা, সিপিআই, আমি আমার যেহেতু সময় ছোট ছোট করে চন্দ্রচূড়দাও হাত তুলছেন, নারায়ণ বাবু বলে নিন, নারায়ণ বাবু বলে নিন, এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীর জন্য হাই অ্যালার্ট শুরু হয়েছে। একদম, আপনিও আছেন। বাতিলের পক্ষে পুরো কমিউনিস্ট পার্টি, তারা রেজলিউশনও নিয়েছে 300, তারা জিতলে পরে, যদিও কোনোদিন জিতবে না। পার্টি লাইনটা হচ্ছে টু ক্রিয়েট অ্যানাদার পাকিস্তান আউট অফ ইন্ডিয়া। ওটা বিজেপির ইস্তাহার, আমাদের না। কিন্তু ভারতবর্ষ পাকিস্তান নারায়ণ বাবু, কমিউনিস্ট এবং ইন্ডি জোটের সকলেরই, আপনি তো প্যানেলে আছেন। কমপ্লিটলি বেআইনি কাজ হচ্ছে, যে ধর্মের ভিত্তিতে যারা এরা ডিমান্ড করছে, ধর্মের ভিত্তিতে। শুধু তাই নয় দাদা, আমি একবার কখনো বিজেপি বলেনি দে আর অল লায়ার্স, এবং তারা এই ইলেকশনে কোন রকমের নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য এই মিথ্যে কথাগুলো বলছে। একদম, কোথাও কেউ বলেনি। সুকন্যাদি, বেশ 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 বেশ, লুটের টাকা ঢুকবে, লুটের টাকা ঢুকবে না। এই প্রসঙ্গে আপনাকে একদম এটা একদম ডাইভার্ট করে দেওয়ার যে মতন জায়গা, আপনি এতে পা দেবেন না নারায়ণ বাবু। সুকন্যাদি একমাত্র প্রো পাকিস্তান, বলুন, আপনার অনেক কিছু আজকে বলার আছে। এই প্রথমত বলুন তো, এই যে আপনাদের এই জুজু দেখানোর, এটা কবে বন্ধ হবে? এটা কি কোনো অ্যান্টিবায়োটিক আছে?
কোনটা কিসের কথা বলছেন? এই যে জুজু দেখানো, এই যে 400 হয়ে গেলে সংবিধান বদলে দেবে, সংখ্যালঘুদেরকে সরিয়ে দেবে, ওনারা তো একটু আগে কে বলেছে বললেন, এটা? ওনারা তো একটু আগে বললেন, হ্যাঁ, মোদিজি বলেছেন যে 400 হলে আমরা এই করব। আরে 400 হলে কি, 400 হয়ে তো দেখা, তারপরে দুনিয়া অনেক কিছু করবেন। আচ্ছা 380 হলো সংবিধান বদলাবে, আচ্ছা ধর্ম নিয়ে এতক্ষণ অনেক কথা বললেন, ধর্ম নিয়ে এতক্ষণ অনেক কথা বললেন। ধর্ম নিয়ে হয়নি, ধর্ম নিরপেক্ষ শব্দটা নিয়ে হয়েছে, ধর্ম নিরপেক্ষ শব্দটা সংবিধানে ইনক্লুড করে থেকে। বাবু আমি কিন্তু কারোর ব্যাপারে কোনো রকম ইন্টারফেয়ার করিনি, আপনি বলুন যে আপনারা জুজুটা কোন লেভেলে গেছে? আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন ডরে হুয়ে মুসলমান। না আমি বলিনি, আপনি বলেছেন। না আমি বলেছি এই ন্যারেটিভটা যে ডরে হুয়ে মুসলমান, এই ন্যারেটিভটা আপনারা কেন ব্যবহার করছেন? অবশ্যই ব্যবহার করব। আমরা দেখতে দেখতে থকে গেছি। কেন? আমরা প্রথম থেকে দেখছি 1990 সালে লালকৃষ্ণ আদবানি যে একটা রথযাত্রা করেছিলেন সোমনাথ মন্দির থেকে অযোধ্যা অবধি, সেখান থেকে শুরু করে আমরা তৃণমূল কংগ্রেস নেত্রীর ভূমিকা কি ছিল? আরে দাঁড়ান, আমি কারোর ব্যাপারে তৃণমূল কংগ্রেস বলতে দেবেন? আরে না, তৃণমূল কংগ্রেসকে নিয়ে বলছি, আরে বিজেপি আরএসএস কে নিয়ে বলছি না, তৃণমূল কংগ্রেসকে নিয়ে বলছি। আমরা দেখেছি গুজরাট দাঙ্গা, হ্যাঁ, তারপরে ফুলের মালা এবং বুকে পাঠানো হয়েছিল নরেন্দ্র মোদীকে। মমতা ব্যানার্জি ফুলের বুকে পাঠিয়েছিলেন। ফুলের বুকে পাঠাবে 4 তারিখেও বিজেপি যখন 300 হবে না, তখন মমতাই প্রথমে ফুলের বুকেটা পাঠাবে। লড়াইটা একবার একটু থামাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে, এই মুহূর্তে রাজভবনের সামনের ছবি একবার একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখাও যাচ্ছে ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজভবনে যাওয়ার ছবি। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সাউথ গেট দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাওয়ার ছবি। রাজভবনে আজ রাত্রি যাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাল 4 জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচার করবেন। সকাল থেকে রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভলি সেই প্রচারের ছবি এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় এসে ঠিক কি বলেন, ব্যারাকপুরে আসবেন, আরামবাগে আসবেন, হাওড়াতে আসবেন, একাধিক জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বলেন। কিন্তু সুকন্যাদি আপাতত আপনি যে ব্যাপারগুলো বলছেন আমার তো মনে হচ্ছে মানে কনভিন্সিং না। আমি কিন্তু ইন্টারফেয়ার করেননি, কিন্তু চুপ করেছিলাম, সব শুনেছি। এবার উত্তরটা দিতে দিন। আগে বলুন যে আপনারা ক্ষমা প্রার্থী আপনাদের এই মিস ইনফরমেশনের জন্য। কখনোই না, কলকাতা পুলিশ বারবার চিঠি পাঠায় ফেক নিউজ আর মিস ইনফরমেশনের জন্য। আমরা যেটা বলছি ঠিক কথা বলছি। ডিক্টেটর রাষ্ট্র কে করছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না, বিরোধীরা। একটাই কথা থাকে, মুসলমান, আতঙ্কবাদ, পাকিস্তান শব্দটা কতবার কে করছে? আপনারা বলছেন এগুলো, আপনারা বলছেন। আর সেই শুনে আমাদের মুসলমান ভাইরা আজকে আমাদের দেশে আতঙ্কিত। একটু আগেও বলেছেন, একটু আগে তথাগত বাবু বলেছেন এটা হিন্দু প্রধান দেশ, তাহলে মুসলমান ভাইরা তাহলে কি করছে? আমরা সংখ্যালঘুরা বিজেপিকে দেখে আতঙ্কিত মোটেও নয়। এই রাজ্যের সংখ্যালঘুরা তৃণমূলকে দেখে বেশি আতঙ্কিত, কারণ এখানে মুসলমানের ভোট নেবে আর দিদি মোদি সেটিং করে ভাইপোকে বাঁচাবে। জাহাঙ্গীর, শাহজাহান এই সব তৈরি তৃণমূল করেছে। আচ্ছা একদম আমি স্টুডিও থেকে চন্দ্রচূড় ঘোষ আমাদের অ্যানালিস্ট এই মুহূর্তে রয়েছেন, আমাদের রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে রয়েছে চন্দ্রচূড় দা। আমি একবার চন্দ্রচূড় দা এই পুরোটা আপনি শুনলেন, আপনার বক্তব্য কি? কংগ্রেসের এই লাগাতার ইনফরমেশন, মিস ইনফরমেশন, ন্যারেটিভ সেটিং এর খেলাটা কিন্তু চলছে এখনো 2024। চন্দ্রচূড় দা, হয়ে যাওয়ার পরেও 100টা অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পরেও এমন একটা ভাব করা হচ্ছে যেন সংবিধানে হাত দেওয়া হয়, অথচ এই যেখানে আমাদের দেশের এই সেকুলার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে প্রিয়াম্বলটাকে অ্যামেন্ড করে সেকুলার আর সোশ্যালিস্ট কথাগুলোকে যখন ঢোকানো হয়েছে, সেই সেকুলারের মানে আজকে হয়ে দাঁড়িয়েছে যে ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে মুসলিম সম্প্রদায়ের ভোট চাওয়াটা সেকুলার, কিন্তু হিন্দু সম্প্রদায়ের কাছে ভোট চাওয়াটা সাম্প্রদায়িক। আজকে ইন্টারপ্রিটেশনটা হয়ে গেছে এবং সাংবিধানিক সংশোধন করার, অ্যামেন্ডমেন্ট করার কথা উঠলেই বাবা সাহেব আম্বেদকরের নাম নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হয় যে বাবা সাহেবের সংবিধান এরা ধ্বংস করে দেবে। এই সোশ্যালিস্ট আর সেকুলার অ্যামেন্ডমেন্টের কথাটা কিন্তু ইন্দিরা গান্ধী প্রথম আনেননি। প্রথম এটা উঠেছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট হওয়ার সময়, এনেছিলেন খুব নামকরা একজন কনস্টিটিউশনাল লয়ার কেটি শাহ 1948 সালে। তিনি বলেছিলেন যে আমাদের সংবিধানে এটা থাকা উচিত, সোশ্যালিস্ট এবং সেকুলার কথাগুলো থাকা উচিত।
তার প্রথম এবং তীব্র আপত্তি করেছিলেন, সবচেয়ে তীব্র আপত্তি করেছিলেন, এটা হয়তো অনেকে জানে নেই, বাবা সাহেব আম্বেদকর আপত্তি করেছিলেন, বলেছিলেন সামাজিক সংগঠন কিভাবে হবে সেটা স্বাধীন ভারতের লোকজন ঠিক করবে, সেটা সংবিধানে লিখে দেওয়া ঠিক না। এবং যে কথাটা উনি ব্যবহার করেছিলেন সেই লাইনটা আমি পড়ে শোনাচ্ছি, দ্যাট উইল বি ডেস্ট্রয়িং ডেমোক্রেসি অল টুগেদার। মানে এইটা যদি কনস্টিটিউশনে ঢুকিয়ে দেওয়া হয় এই দুটো কথা, সোশ্যালিস্ট এন্ড সেকুলার, দ্যাট উইল বি ডেস্ট্রয়িং ডেমোক্রেসি অল টুগেদার। এটা বাবা সাহেব আম্বেদকরের ভাষা, কেউ যদি সাইটেশন চান আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই আমার। তারপর দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা প্রথম মানে পার্লামেন্ট শুরু হওয়ার পরেই প্রথম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা শুরু হলো, 50 অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন এলো। প্রথম অ্যামেন্ডমেন্ট কখন এলো? মেজর অ্যামেন্ডমেন্ট, আর্টিকেল 19 কে আনলেন? পন্ডিত জওয়াহরলাল নেহেরু, রাইট টু ফ্রিডম অফ স্পিচ। এবং সেখানে তিনি স্পিচ যখন দিচ্ছিলেন ওই লটাকে, অ্যামেন্ডমেন্টটাকে ইন্ট্রোডিউস করার জন্য, সেটা শুনলে আজকের বুদ্ধিজীবীরা যারা বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে ডিক্টেটর বলে গালাগালি দেয় তারা আঁতকে উঠবেন। জওয়াহরলাল নেহেরু লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছিলেন যে তখন মানে কোর্টের ইন্টারপ্রিটেশনে উনি জেরবার, আর্টিকেল 19 এর ইন্টারপ্রিটেশনে উনি জেরবার, তখন উনি বলেছিলেন যে কোর্ট কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করতেই পারে কিন্তু দে ক্যানট ওভাররাইড দ্য উইল অফ দ্য পিপল। একদম চন্দ্রচূড়, আমি আপনাকে থামাতে একটু বাধ্য হচ্ছে, কারণ একটি ভয়াবহ দুর্ঘটনার খবর আমাদের কাছে এই মুহূর্তে আসছে। দত্তপুকুরে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। টিটপ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাতে পারবে। টিটপ, কি হয়েছে? হ্যালো, দেখো একদম তো একটি বালি বোঝাই লরি দেখাচ্ছি। বালি বোঝাই লরিটি কিন্তু রাস্তার পাশে সেখানে উল্টে যায় এবং সেখানে লরি বোঝাই সেই লরিটির নিচে একাধিক ব্যক্তি তারা চাপা পড়েছে। এখনো পর্যন্ত 3 জনকে উদ্ধার করেছে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে, স্থানীয় বাসিন্দারা, তারা প্রত্যেকেই সহযোগিতা উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এখনো পর্যন্ত 3টি জেসিবি মেশিন রয়েছে। অর্থাৎ যেই বালি বোঝাই লরিটি কিন্তু রাস্তার পাশে এখনো পর্যন্ত কাত হয়ে পড়ে রয়েছে। অর্থাৎ এই লরির নিচেই চাপা পড়েছিলেন 3 জন। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বারাসত হাসপাতালে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, অর্থাৎ এই যে জনবহুল এলাকা দত্তপুকুরের যে জায়গাটা 1 নম্বর রেল গেট, যেখান দিয়ে একদিকে যেমন রেল চলাচল, অর্থাৎ ব্যস্ততম রাস্তা বনগাঁ শিয়ালদা শাখা, ঠিক তার পাশেই একেবারে রেল লাইনের পাশেই এই ভয়াবহ দুর্ঘটনা। প্রচুর মানুষ তারা প্রত্যেকে। তুমি এই খবরের দিকে নজর রাখো, আমরা এই খবরে লাগাতার প্রয়োজন হলে আবার দেখাবো, কিন্তু আপাতত আমরা এখানেই জবাব চাই বাংলার এই বিতর্ক শেষ করছি। এরপর আমি ফিরে আসছি, কিন্তু তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্ণব গোস্বামীর সেই মেগা সাক্ষাৎকার, পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখবেন। ছোট্ট বিরতি দিচ্ছি।